ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আমরা আগের ভিডিওতে ইন্ডিয়ান পলিটিক্স অ্যান্ড ইন্ডিয়ান কনস্টিটিউশনের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, ফেডারেল স্ট্রাকচার অফ ইন্ডিয়া, এটা নিয়ে আলোচনা করেছি। আজকে আলোচনার বিষয় হলো ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে আইনগত সম্পর্ক। কেন্দ্র এবং রাজ্যের মধ্যে তিন ধরনের সম্পর্ক আছে: আইনগত সম্পর্ক, প্রশাসনিক সম্পর্ক, অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেশন, আর 3 নাম্বার হলো ফিনান্সিয়াল রিলেশন বা আর্থিক সম্পর্ক। আমরা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রকৃতির ক্ষেত্রে লক্ষ্য করেছি যে ভারতবর্ষে আদর্শ যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে গ্রহণ করা হয়নি। শুধুমাত্র কাঠামোগত দিক থেকে ভারত যুক্তরাষ্ট্র। এই কথা কেন বলছি? যে যুক্তরাষ্ট্রের অনেক বৈশিষ্ট্য আমাদের ভারত যুক্তরাষ্ট্রেই অনুপস্থিত, ভারত যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাতে নেই। তাই যুক্তরাষ্ট্রীয় কাঠামোর প্রশ্নে ভারতবর্ষে বিভিন্ন সময়ে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে সম্পর্ক পুনর্বিন্যাসের দাবি উঠেছে। 1971 সালে রাজমান্নার কমিটি দাবি করেছে যে কেন্দ্রে এবং রাজ্যের মধ্যে যে আইনগত সম্পর্ক আছে তার পুনর্বিন্যাস করতে হবে, রাজ্যের হাতে অধিক ক্ষমতা দিতে হবে। আমরা এটা লক্ষ্য করেছি 1977 সালে পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকার গঠিত হলে এই সরকার দীর্ঘ বছর ধরে এবং কেরলের বামপন্থী সরকার, ত্রিপুরার বামপন্থী সরকার দীর্ঘদিন ধরে রাজ্যের হাতে অধিক ক্ষমতা দিতে হবে বলে তারা আন্দোলন সংগঠিত করেছে। এই আন্দোলনের চাপের ফলে আমরা লক্ষ্য করেছি 1983 সালে 1 সদস্য বিশিষ্ট একটি কমিশন তৈরি হয়েছে। এই কমিশন হলো সরকারিয়া কমিশন। এই কমিশন কেন্দ্র এবং রাজ্যের মধ্যে সম্পর্কের পুনর্বিন্যাসের বিষয়ে ইতিবাচক ভূমিকা পালন করবে। কিন্তু শুধু দাবির ভিত্তিতেই রাজ্যের হাতে অধিক ক্ষমতা দেওয়া যাবে না, রাজ্যকে কেন্দ্র ইচ্ছাকৃতভাবে তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করতে পারবে? সেটা যদি আমরা সাংবিধানিক ব্যবস্থাকে বিশ্লেষণ করি, সংবিধানে আইনগত সম্পর্কের ক্ষেত্রে কি ব্যবস্থা আছে সেটা আলোচনা করা খুবই জরুরি। ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থাতে ভারতবর্ষের সংবিধান তৈরির সংস্থা গণপরিষদে ডক্টর বি.আর. আম্বেদকর বলেছেন যে ভারতবর্ষে এমন ধরনের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা গঠন করতে হবে যেখানে ঊর্ধ্বতন
এবং নিম্নতন বা অধস্তন এই উভয়ের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্ক স্থাপন করলে হবে না। কেন্দ্র সামগ্রিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, রাজ্য সরকার, অঙ্গরাজ্যের সরকার, ভারতবর্ষের আঞ্চলিক বা অঙ্গরাজ্যের সরকার, এই কেন্দ্র এবং রাজ্যের মধ্যে প্রভুভৃত্যের মতো সম্পর্ক থাকবে না। ঊর্ধ্বতন সঙ্গে নিম্নতন বা অধস্তনের মধ্যে যে সম্পর্ক থাকে, সেরকম সম্পর্ক থাকলে হবে না। তাই তিনি উভয় সরকারকে, কেন্দ্রীয় সরকারকে এবং রাজ্য সরকারকে শক্তিশালী করার সুপারিশ করেছেন। আমরা ইংল্যান্ডের সংবিধান বিশারদ কেসি হয়ার কি বলেছেন তার ইন্ডিয়ান কনস্টিটিউশন গ্রন্থে? তিনি বলেছেন যে ভারতবর্ষে আদর্শ যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো, তা গৃহীত হয়নি। ভারতবর্ষের সংবিধানে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার যে সমস্ত বৈশিষ্ট্যকে গ্রহণ করা হয়েছে এবং যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার অনেক বৈশিষ্ট্যকে গ্রহণ করা হয়নি, তার আলোচনার প্রেক্ষাপটে এই কথা বলা যায়, ভারতবর্ষ হলো আধা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে গ্রহণ করেছে। কোয়াসি ফেডারেল স্ট্রাকচার ইন্ডিয়াতে আমরা লক্ষ্য করি। যাই হোক, আমরা সংবিধানের কিছু ধারা নিয়ে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে যে আইনগত সম্পর্ক কেমন, তা আলোচনা করলে বোঝা যাবে। 245 ধারায়, সংবিধানের 245 ধারায় বলা হয়েছে যে কেন্দ্রীয় পার্লামেন্ট, কেন্দ্রের আইনসভার নাম তোমরা জানো, পার্লামেন্ট, আর রাজ্য আইনসভা, এক কক্ষ বিশিষ্ট রাজ্য আইনসভার নাম তোমরা জানো বিধানসভা, আর যেসব রাজ্যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আছে সেই সব রাজ্যের নাম হলো বিধানমণ্ডলী। এক কথায় কেন্দ্রের পার্লামেন্ট সারা ভারতবর্ষের জন্য এবং রাজ্য আইনসভাগুলি আইন তৈরি করবে, এ কথা স্পষ্টভাবে 245 ধারায় উল্লেখ আছে। তারপর 254 ধারায় বলা হয়েছে যে, কি বলা হয়েছে? ভারতবর্ষের আইনসভা, কেন্দ্রীয় আইনসভা, পার্লামেন্ট রাজ্যের জন্য, পার্লামেন্ট রাজ্যের জন্য আইন তৈরি করতে পারবে। কত ধারায় উল্লেখ আছে? 254(1) এক মানে ব্র্যাকেটের মধ্যে, এটা সাব আর্টিকেল, মেইন আর্টিকেল হচ্ছে 254 আর্টিকেল। যাই হোক, আমরা 246 ধারায় দেখব যে কি উল্লেখ করা আছে। 246 ধারায় উল্লেখ আছে যে কোন কোন বিষয়ে বা কোন কোন ক্ষেত্রে পার্লামেন্ট আইন তৈরি করবে। 246 ধারায় উল্লেখ আছে যে কোন কোন বিষয়ে রাজ্য আইন তৈরি করবে, তা সংবিধানের 246 ধারাতে উল্লেখ আছে। 246(1) ধারায়, 246(1) সাব আর্টিকেল, 246 মেন আর্টিকেল, সাব আর্টিকেল হচ্ছে ব্র্যাকেটে 1। 246(1) ধারায় পার্লামেন্ট
কোন কোন বিষয়ে আইন তৈরি করতে পারবে সেই বিষয়গুলো উল্লেখ আছে। মূল সংবিধানে ৯৭টা বিষয় উল্লেখ আছে, কিন্তু সংবিধান সংশোধন করে বিভিন্ন সময়ে এই কেন্দ্রীয় তালিকার বিষয়ের অনেক হেরফের হয়েছে। সংবিধানের আইনগত ক্ষমতা বন্টনের ক্ষেত্রে ৩টি তালিকা আছে: কেন্দ্রীয় তালিকা, যুগ্ম তালিকা এবং রাজ্য তালিকা। ২৪৬ ধারায় উল্লেখ আছে যে তোমার ইন্ডিয়ান পার্লামেন্ট কোন কোন বিষয়ে আইন তৈরি করতে পারবে। এই বিষয়গুলি হলো প্রতিরক্ষা বিষয়ে, মুদ্রার বিষয়ে, ডাক ও তার এর বিষয়ে, রিজার্ভ ব্যাংকের বিষয়ে, সেনাবাহিনীর বিষয়ে, স্থলবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর বিষয়ে, অস্ত্র তৈরি, অস্ত্র সংরক্ষণের বিষয়ে, খনিজ সম্পদের বিষয়ে, পররাষ্ট্রনীতি বা ফরেন পলিসির বিষয়ে, রেলের বিষয়ে ইত্যাদি গুরুত্বপূর্ণ বর্তমানে ১০০টা বিষয় উল্লেখ আছে। মূল সংবিধানে এই বিষয়ের সংখ্যা ছিল ৯৭, অর্থাৎ ৯৭টা বিষয়। এই বিষয়গুলিতে কোন আইনসভা আইন তৈরি করবে? এই বিষয়গুলিতে আইন তৈরি করবে তোমার পার্লামেন্ট। ২৪৬(২) ধারায় উল্লেখ আছে যে যুগ্ম তালিকা, কনকারেন্ট লিস্টে কোন কোন বিষয় উল্লেখ আছে সেই বিষয়গুলির কথা ২৪৬(২) আর্টিকেলে ২ উপধারাতে উল্লেখ আছে। সেই বিষয়গুলো কি কি তা আমরা জানব। কনকারেন্ট লিস্ট অর্থাৎ যৌথ তালিকাতে উল্লেখ আছে ফৌজদারি আইন বিষয়ে উল্লেখ আছে, বিবাহ এবং বিবাহ বিচ্ছেদের বিষয়ে উল্লেখ আছে, যৌথ তালিকায় নিবর্তনমূলক আটক সম্পর্কে উল্লেখ আছে, নিম্ন আদালতের বিচার সংক্রান্ত বিষয় উল্লেখ আছে, বন ও বনসম্পদ রক্ষা, বন্যপ্রাণী ও পশু সংরক্ষণ বিষয়ে, আর্থিক ও সামাজিক পরিকল্পনা নির্ধারণ, তারপর জন্ম নিয়ন্ত্রণ, বার্থ কন্ট্রোল, ফ্যামিলি প্ল্যানিং, জন্ম এবং মৃত্যুর নথিভুক্তকরণ, খবরের কাগজ ইত্যাদি 52টা বিষয় যৌথ তালিকায় আছে। এই 52টি বিষয় মূল সংবিধানে ছিল না। কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টনের যৌথ তালিকায় কনকারেন্ট লিস্টে মূল সংবিধানে 47টা বিষয় ছিল। এই 47টা বিষয় থেকে 52টা বিষয় হয়েছে রাজ্য তালিকা থেকে 5টি বিষয়কে যুগ্ম তালিকায় নেওয়া হয়েছে। যুগ্ম তালিকাতে বিষয়গুলি কি কি আছে তা আমরা উল্লেখ করলাম। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি যুগ্ম তালিকায় উল্লেখ করতে চাইছি, সেটা হলো শিক্ষা। যুগ্ম তালিকায় উল্লেখ আছে। শিক্ষা একটা গুরুত্বপূর্ণ বিষয়। বিদ্যুৎ যুগ্ম তালিকায় উল্লেখ আছে। এবার আমরা স্টেট লিস্টে
246(3) উপধারা 246(3) ধারায় উল্লেখ আছে যে 246(3) উপধারায় উল্লেখ আছে যে রাজ্য তালিকায় কোন কোন বিষয় আছে। রাজ্য তালিকায় আমরা দেখব যে জনশৃঙ্খলা, রাজ্যের শান্তি শৃঙ্খলা রক্ষার বিষয়টি রাজ্য তালিকায় রয়েছে। রাজ্য পুলিশ, কেন্দ্রীয় পুলিশ নয়, রাজ্য পুলিশের বিষয়টা রাজ্য তালিকার বিষয়। হাইকোর্টের কর্মী বিষয়, স্থানীয় স্বায়ত্ত শাসন, পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, পৌরসভা, কর্পোরেশন, বড় বড় শহরে এই বিষয়গুলি স্থানীয় স্বায়ত্তশাসন, এটা রাজ্য তালিকার বিষয়। জনস্বাস্থ্য, পাবলিক হেলথ, এটা রাজ্য তালিকার বিষয়। হসপিটালগুলি তোমরা দেখছো রাজ্য তালিকার বিষয়। লাইব্রেরি, তোমার পাঠাগার, লাইব্রেরি, এটা রাজ্য তালিকার বিষয়। তীর্থস্থান রাজ্য তালিকার বিষয়। কৃষি, বাজার, হাট, মেলা রাজ্য তালিকার বিষয়। কৃষি আয়কর, এমনি যে আয়কর সেটা তোমার কেন্দ্র তালিকার বিষয়। আর কৃষির থেকে যে আয় হয় তার উপরে কর, এটা রাজ্য তালিকার বিষয়। তাহলে স্ট্যাম্প ডিউটি, এটা রাজ্য তালিকার বিষয়। আরও বহু বিষয়, অর্থাৎ বর্তমানে মোট 61 সাবজেক্ট, অর্থাৎ 61টা বিষয় রাজ্য তালিকার বিষয়। মূল সংবিধানে, অর্থাৎ 1949 সালে 26শে নভেম্বর ভারতের যে সংবিধানকে গ্রহণ করা হয়েছিল, সেই সময়ে স্টেট লিস্টের সাবজেক্টের বিষয়ের সংখ্যা ছিল 66। বিভিন্ন সংশোধনের মাধ্যমে 66 থেকে 61তে আনা হয়েছে। এই যে 5টা বিষয়, এই 5টা বিষয়কে যুগ্ম তালিকায় রূপান্তরিত করা হয়েছে। তাই রাজ্য তালিকার বিষয় সংখ্যা বর্তমানে 61টা। এই যে 61টা বিষয়ে রাজ্য সরকার, রাজ্য আইনসভা আইন তৈরি করবে। তাহলে আমরা 246(1) উপধারা, 246(2) উপধারা, 246(3) উপধারাতে আমরা লক্ষ্য করলাম কেন্দ্রীয় তালিকায় কোন কোন বিষয় আছে। এই কেন্দ্রীয় তালিকার বিষয়গুলিতে কোন সরকার আইন তৈরি করে? কেন্দ্রীয় সরকার, পার্লামেন্ট আইন তৈরি করবে। রাজ্য তালিকাতে 246(2) উপধারাতে উল্লেখ আছে যুগ্ম তালিকার বিষয়, যুগ্ম তালিকার কনকারেন্ট লিস্ট। এর সংখ্যা হলো বর্তমানে 52। এগুলো আমরা আলোচনা করলাম। আর কোন কোন বিষয় সেগুলো আমরা আলোচনা করেছি। আর স্টেট লিস্টে, তোমার রাজ্য তালিকাতে কি কি বিষয় আছে সেগুলো আমরা আলোচনা করলাম। এইবার কেন্দ্রীয় তালিকায়, অর্থাৎ ইউনিয়ন লিস্টের বিষয় যেগুলি আছে, এই বিষয়গুলিতে পার্লামেন্ট আইন তৈরি করবে। এইবার কনকারেন্ট লিস্ট, যৌথ তালিকায় যেসব বিষয় আছে সেগুলিতে আইন তৈরি করবে। একদিকে কেন্দ্র তৈরি করবে, আবার রাজ্য তৈরি করবে। এখানে একটা কথা খুবই গুরুত্বপূর্ণ, যে যৌথ তালিকাতে কেন্দ্র এবং রাজ্য আইন তৈরি করবে একই বিষয়ে, কিন্তু এক্ষেত্রে যদি রাজ্যের তৈরি আইন কেন্দ্রীয় আইনের সঙ্গে অসঙ্গতিপূর্ণ হয়,
যতটুকু অসঙ্গতিপূর্ণ রাজ্য আইন তৈরি করেছে, সেই অসঙ্গতিপূর্ণ আইনের অংশটুকু বাদ যাবে। এখানে পার্লামেন্টের তৈরি আইনই বলবৎ হবে। তাহলে এখানে আমরা একটা স্পষ্টভাবে লক্ষ্য করছি যে যৌথ তালিকাতে কেন্দ্রের আধিপত্য, কেন্দ্রের ক্ষমতাটা কিন্তু বেশি, প্রাধান্য বেশি। তারপর স্টেট লিস্টে সংবিধান অনুযায়ী আইন তৈরি করবে কে? আইন তৈরি করবে রাজ্য সরকার, রাজ্য আইনসভা। ঠিক আছে, এখন এখানে একটা কথা মনে রাখতে হবে, 248(1) ধারায় 248, প্রথমে 248-এর কথা বলি একটু। 248 ধারাতে আমরা 3টি লিস্টের কথা বললাম, তোমার ইউনিয়ন লিস্ট, জয়েন্ট লিস্ট বা কনকারেন্ট লিস্ট আর স্টেট লিস্ট। এবং কোন লিস্টে কে ক্ষমতা ভোগ করবে এটা আমরা আলোচনা করলাম। 248 ধারা অনুযায়ী আরও অনেক বিষয় আছে ভারতবর্ষের উন্নয়নের জন্য, সাবজেক্ট ম্যাটার নতুন নতুন তৈরি হতে পারে। সেই ক্ষেত্রে কোন সরকার কোন আইনসভা আইন তৈরি করবে, 248 ধারা অনুযায়ী এটাকে বলা হয় অবশিষ্ট ক্ষমতা। এই অবশিষ্ট ক্ষমতা ভোগ করবে কেন্দ্রীয় সরকার, পার্লামেন্ট সে বিষয়ে আইন তৈরি করবে। আমরা লক্ষ্য করব মার্কিন যুক্তরাষ্ট্রের রাজ্যগুলির ক্ষেত্রে দেখি, আমরা যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে দেখি অবশিষ্ট যে ক্ষমতা, সেখানে 2টো লিস্টে ক্ষমতা বণ্টিত হয়েছে, কেন্দ্রীয় তালিকা, রাজ্য তালিকা। আমাদের মতো 3টি তালিকা নাই, এই 2টো তালিকায় ক্ষমতা বন্টন হয়েছে, আইনগত ক্ষমতা। সেখানে অবশিষ্ট ক্ষমতা রাজ্যের হাতে দেওয়া হয়েছে। ভারতের সঙ্গে, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের এখানে তফাৎ যে অবশিষ্ট পাওয়ার, এই পাওয়ারটা কার হাতে, কোন সরকারের হাতে? কেন্দ্রীয় সরকারের হাতে। 248 ধারায় এই কথা বলা হয়েছে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে অবশিষ্ট ক্ষমতা রাজ্যগুলি ভোগ করে, আর ভারতের ক্ষেত্রে অবশিষ্ট ক্ষমতা ভোগ করে তোমার কেন্দ্রীয় সরকার, ইন্ডিয়ান পার্লামেন্ট। 248(1) উপধারা, 248(1) উপধারায় পরিষ্কারভাবে বলা আছে জয়েন্ট লিস্টের ক্ষেত্রে, কনকারেন্ট লিস্টের ক্ষেত্রে এবং স্টেট লিস্টের, কনকারেন্ট লিস্টে কি কি বিষয় আছে স্পষ্ট করে বলা আছে। আবার স্টেট লিস্টে 61টা বিষয় স্পষ্টভাবে লেখা আছে। এমন অনেক বিষয় আছে, সেক্ষেত্রে পার্লামেন্ট আইন তৈরি করবে। এটা কত ধারায়? 248(1) উপধারাতে। মানে কনকারেন্ট লিস্টে উল্লেখ নাই, স্টেট লিস্টে উল্লেখ নেই, তাহলে এক্ষেত্রেও কিন্তু কেন্দ্রের প্রাধান্য। এছাড়া আমরা লক্ষ্য করব ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে আইনগত সম্পর্ক নির্ধারণের ক্ষেত্রে সংবিধানের 249 ধারায় একটা স্পষ্ট বক্তব্য আছে। 249(1) ধারায় কি বলা আছে? 249 উপধারা হলো 1 ব্র্যাকেটে সাব আর্টিকেল। এই ধারায় বলা হয়েছে ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভা উপস্থিত ও ভোটদানকারী সদস্যদের 2/3 মেজরিটির ভিত্তিতে যদি সিদ্ধান্ত নেয় যে জাতীয় স্বার্থে পার্লামেন্ট রাজ্য তালিকাভুক্ত বিষয়ে আইন তৈরি করতে পারবে, তাহলে পার্লামেন্ট 249(1) ধারা অনুযায়ী রাজ্য তালিকাভুক্ত বিষয়ে আইন তৈরি করবে। 249(2) অর্থাৎ 249(2) হল উপধারা অনুযায়ী এই যে জাতীয় স্বার্থে পার্লামেন্ট
রাজ্যসভার 2/3 মেজরিটির ভিত্তিতে যে সিদ্ধান্ত নিল, তার ভিত্তিতে পার্লামেন্ট রাজ্য তালিকাভুক্ত রাজ্য তালিকাভুক্ত বিষয়ে আইন তৈরি করবে। এই আইন 1 বছর বলবৎ থাকবে। 249 এক ধারায় বলা হলো, তোমার 2 ধারায় বলা হলো যে 1 বছর বলবৎ থাকবে, তারপরে সেটা বাতিল হয়ে যাবে। 249 2 উপধারায় বলা হলো যদি প্রয়োজন হয় তাহলে রাজ্য তালিকাভুক্ত বিষয়ে পার্লামেন্ট যে আইন তৈরি করছে 1 বছর বলবৎ থাকবে বললাম। পার্লামেন্ট যদি আবার অনুমোদন করে, পার্লামেন্টে সরকারের সংখ্যাগরিষ্ঠতা থাকে, সংখ্যাগরিষ্ঠতার দরে 2/3 মেজরিটি আবার ওটা পার্লামেন্ট অনুমোদন করলো, আর 1 বছর বলবৎ করতে পারবে, আইন তৈরি করতে পারবে। তাহলে আমরা দেখলাম 249 1 এবং 2 ধারা অনুযায়ী তোমার পার্লামেন্ট রাজ্য তালিকাভুক্ত বিষয়ে 1 বছর প্রথম পার্লামেন্ট অনুমোদন করলে আরও 1 বছর, মানে 2 বছর পর্যন্ত পার্লামেন্ট রাজ্য তালিকাভুক্ত বিষয়ে, স্টেট লিস্টের বিষয়ে, সাবজেক্ট ম্যাটারে আইন তৈরি করবে। তাহলে এটা কেন্দ্রীয় প্রাধান্য স্পষ্ট। 250 ধারায় উল্লেখ আছে সংবিধানে, কি উল্লেখ আছে? 352 ধারা অনুযায়ী ভারতবর্ষের রাষ্ট্রপতি যদি সন্তুষ্ট হয়ে আপৎকালীন জরুরি অবস্থা ঘোষণা করেন বা জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেন, তাহলে সেই অবস্থাতে ইন্ডিয়ান পার্লামেন্ট স্টেট লিস্টে আইন তৈরি করতে পারবে। তাহলে স্টেটের ক্ষমতা এখানে ক্ষুণ্ণ হয়ে গেল। 251 ধারা অনুযায়ী, 251 ধারায় কি বলা আছে? 251 ধারা অনুযায়ী একথা বলা আছে, 249 এবং 250, 249-এর বক্তব্য তোমরা শুনলে, 250-এর বক্তব্য শুনলে। এই 249 এবং 250 ধারায় যে ল পার্লামেন্ট স্টেট লিস্টে তৈরি করতে পারে, স্টেট লিস্টে তৈরি করতে পারে, সেই তৈরি আইন যদি তোমার স্টেট লেজিসলেচার, স্টেট অ্যাসেম্বলি অর্থাৎ রাজ্য আইনসভার তৈরি আইনের সঙ্গে অসঙ্গতি থাকে, তাহলে স্টেটের তৈরি আইন বাতিল হয়ে যাবে। ভালো করে বুঝো, 251 ধারায় স্পষ্টভাবে উল্লেখ আছে, 249 ধারা অনুযায়ী পার্লামেন্ট রাজ্য তালিকাভুক্ত বিষয়ে আইন তৈরি করতে পারে। জরুরি অবস্থার সময়ে 250 ধারা অনুযায়ী রাজ্য তালিকাভুক্ত বিষয়ে আইন তৈরি করতে পারে। এখন সেই সময়ে যদি বা তার আগে আইনসভা, রাজ্য আইনসভা যে আইন তৈরি করেছে, সেই আইনটা পার্লামেন্ট যে আইন তৈরি করলো 251 ধারা অনুযায়ী, সেই ধারায় বলে সেই আইনের সঙ্গে রাজ্য আইনের অসঙ্গতি থাকে, অসামঞ্জস্য থাকে, তাহলে সেই রাজ্য আইনটা বাতিল হয়ে যাবে। এখানেও পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে কেন্দ্রের প্রাধান্য এই 251 ধারার বক্তব্য অনুযায়ী। এবার আমরা দেখব 253 ধারা, 252 ধারা। 252 ধারাতে বলা হয়েছে 2 বা তার বেশি ভারতবর্ষের কোনো অঙ্গরাজ্য, 2 বা তার বেশি অঙ্গরাজ্য যদি অনুরোধ করে কেন্দ্র সরকারকে যে আমাদের রাজ্যে বা আমাদের রাজ্যে পার্লামেন্ট, ইন্ডিয়ান পার্লামেন্ট রাজ্য তালিকাভুক্ত বিষয়ে আইন তৈরি করুক, তাহলে সেক্ষেত্রে পার্লামেন্ট রাজ্য তালিকাভুক্ত বিষয়ে আইন তৈরি করবে। এখানে অনুরোধের বিষয়, এখানে চাপিয়ে দেওয়ার ব্যাপার নয়, কিন্তু এটা অনেকটা তোমার সঙ্গতিপূর্ণ বক্তব্য। কিন্তু 249, 250 এই সমস্ত যে বক্তব্য, তাতে করে এই বক্তব্য 249 তো যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বিরোধী বলে
অনেকে অভিযোগ করেছেন। তাহলে 252 বক্তব্য আমাদের ক্লিয়ার হইল। এবার আমরা উল্লেখ করব 253 বৈদেশিক সন্ধি। 253 ধারা অনুযায়ী বৈদেশিক সন্ধি, চুক্তি ইত্যাদি ব্যাপারে কোনো রাজ্য তালিকাতে যদি পার্লামেন্টের প্রয়োজন হয়, তাহলে পার্লামেন্ট রাজ্য তালিকাভুক্ত বিষয়ে আইন তৈরি করবে। সন্ধি করার বিষয়ে, বৈদেশিক চুক্তি করার ব্যাপারে যদি কেন্দ্র সরকার মনে করে, তাহলে পার্লামেন্ট রাজ্য তালিকাভুক্ত বিষয়ে আইন তৈরি করবে। এখানেও কেন্দ্রীয় প্রাধান্য স্পষ্টভাবে লক্ষ্য করি। তাহলে আমরা দেখছি 249, 250, 251, 252, 253 এই 5টা ধারার মধ্য দিয়ে ভারতবর্ষের যে আইনগত সম্পর্ক, আইন তৈরি করার ক্ষেত্রে আমরা দেখছি কেন্দ্রের প্রাধান্য খুবই স্পষ্ট। আরও উল্লেখযোগ্য হলো যে আর্টিকেল 200 কি আছে আমরা দেখে নেব। যে স্টেট লেজিসলেচার, রাজ্য আইনসভা যে বিল পাস করে, সেই বিলটা রাজ্যপালের কাছে যায়। রাজ্যপাল সম্মতি দিলে সেটা আইনে রূপান্তরিত হয়। এই কথা তোমরা জানো। এবার রাজ্য আইনসভার তৈরি কোনো বিল বা আইন হয় না, রাজ্যপাল সই করলে বিল রাজ্যপালের কাছে গেল। রাজ্যপাল ধরো প্রয়োজন মনে করলো যে এই বিলটা রাষ্ট্রপতির কাছে পাঠানো দরকার। এখানে সাংবিধানিক ব্যবস্থা আছে। 200 ধারাতে বলা আছে যে রাজ্য আইনসভার বিল গভর্নর, রাজ্যের সাংবিধানিক প্রধান গভর্নর, কেন্দ্রের রাষ্ট্রপতির দ্বারা নিযুক্ত, কেন্দ্রের এজেন্ট হিসাবে যিনি কাজ করেন, কেন্দ্রের মর্জির উপরে যিনি পদে থাকেন, তিনি রাজ্য আইনসভার তৈরি বিল প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া রাষ্ট্রপতির কাছে পাঠাতে পারেন। তবে রাষ্ট্রপতি এক্ষেত্রে ভেটো দিতে পারে। ভেটো দিলে কিন্তু, ভেটো মানে কি, রাষ্ট্রপতি ধরো ওই বিলটা সই করলো না, রাষ্ট্রপতি সই করলো না, তাহলে কিন্তু ওই বিল আইনে পরিণত হবে না। কিন্তু রাষ্ট্রপতি যদি সই করে, তাহলে রাজ্য আইনসভার তৈরি ওই আইনটা তোমার পাশ হয়ে যাবে। কিন্তু এখানে মনে রাখতে হবে যে রাজ্যপাল কেন্দ্রের রাষ্ট্রপতির, সর্বভারতীয় রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী। সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের, ক্ষমতাসীন কেন্দ্রীয় সরকারের প্রাধান্য থাকে, ভূমিকা থাকে। সেক্ষেত্রে রাষ্ট্রপতি ধরো ভিটো দিয়ে দিল, তাহলে কি হলো? রাজ্য আইনসভার তৈরি আইনটা বাতিল হয়ে গেল। আমরা এতক্ষণ পর্যন্ত সব দিক আলোচনা করে দেখলাম সাংবিধানিক যে ব্যবস্থা, তাতে স্পষ্টভাবে আমরা বুঝতে পারছি ভারতবর্ষের আইনগত সম্পর্ক, আইনগত ক্ষমতা বন্টনের ক্ষেত্রে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে কেন্দ্রীয় প্রাধান্য খুবই স্পষ্ট। এটা এককেন্দ্রিক ধরনের যুক্তরাষ্ট্র। কেন্দ্রীয় সরকার যদি তার সদিচ্ছা থাকে, কেন্দ্রে যে দল ক্ষমতাসীন থাকে সেই দলেরই যদি রাজ্যে সরকার তৈরি হয়, তাহলে সমস্যা নয়। কিন্তু যদি কেন্দ্রের দলের সরকার না থাকে কোনো রাজ্যে, তাহলে কেন্দ্র সংকীর্ণ রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিলে সেই রাজ্যকে বঞ্চিত করতে পারে, হ্যারাস করতে পারে। তবে সাংবিধানিক যে ব্যবস্থা, আমাদের যে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, সেটা সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা। এখানে পাওনা গণ্ডা এগুলো
সমস্ত বিষয়ই একটা সাংবিধানিক ব্যবস্থা, কিন্তু অনুদানের ব্যাপার আছে, অর্থ কমিশনের ব্যাপার আছে। অর্থ কমিশন কেন্দ্র গঠন করতে পারে। তাহলে আইনগত ক্ষেত্রে যে বঞ্চনা, আইনগত ক্ষেত্রে যে পার্লামেন্টের একচেটিয়া আধিপত্য আমরা লক্ষ্য করলাম আলোচনার মধ্য দিয়ে, সেখানে ফিনান্সিয়াল রিলেশনকে অর্থ কমিশন গঠন করে, রাষ্ট্রপতি অর্থ কমিশন গঠন করেন, অর্থ কমিশনের সদস্যদের রাষ্ট্রপতি নিয়োগ করেন প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী। তাহলে এক্ষেত্রেও দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় প্রাধান্য। তারপরে রাজ্যের যে সঞ্চয় যে করার সীমানা, সেটা কেন্দ্র নির্ধারিত করতে পারে। যাই হোক, আলোচনা আজকে আমরা আর দীর্ঘ করব না, তোমরা ধৈর্য ধরে ভিডিওটা দেখবে এবং পয়েন্ট আউট করবে, ধারাগুলি খাতায় লিখে নেবে। ভারতবর্ষে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আইনগত ক্ষমতা বন্টনের ক্ষেত্রে কেন্দ্রের প্রাধান্য। তবে একটা কথা কি, আইনগত ক্ষমতা বন্টনের বিষয়টাকে কেন্দ্রীয় সরকারকে একটা বৃহৎ দৃষ্টিভঙ্গি থেকে বিচার বিশ্লেষণ করতে হবে যে ভারতের উন্নতি মানেই তো রাজ্যগুলির উন্নতি হতে হবে। রাজ্যের উন্নতি যদি না হয় ভারতবর্ষের উন্নতি হবে না। তাই আইনগত সম্পর্ক যেভাবে সাংবিধানিক ব্যবস্থা আমাদের আছে, তাতে করে কেন্দ্রীয় সরকারকে একটা স্বচ্ছ দৃষ্টিভঙ্গি, বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি গ্রহণ না করে সমদৃষ্টিভঙ্গিতে দূর দূরান্তে রাজ্যগুলিতে উন্নয়নের তাগিদে আইনগত সম্পর্ককে সংবিধান অনুযায়ী স্বাভাবিক রাখতে হবে। তা না হলে সাংবিধানিক যে ব্যবস্থা, তাতে ছোট ছোট রাজ্যগুলি এবং যে রাজ্যে অন্য দলের সরকার থাকবে তাকে বঞ্চিত করলে, অযথা হস্তক্ষেপ করলে আইনগত ক্ষেত্রে সংবিধানকে এক্সকিউজ দেখিয়ে যে কোনো মুহূর্তে বা রাজ্যপালকে ব্যবহার করলে যে বিল আটকিয়ে দাও, তাহলে সেটা কিন্তু সদিচ্ছা না কেন্দ্রীয় সরকারের। তাই কেন্দ্রীয় সরকারের সদিচ্ছা, রাজ্য সরকারের সহযোগিতামূলক মনোভাব, উভয় সরকারের মধ্যে সমন্বয় সাধন, আমাদের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার যে আইনগত সম্পর্ক, তার মধ্য দিয়েই আজকে জাতীয় স্বার্থ এবং আঞ্চলিক স্বার্থের মধ্যে সমন্বয় সাধিত হবে এবং ভারতবর্ষের প্রতিটা রাজ্যে, প্রতিটা কোণে কোণে অর্থনৈতিক সুষম বিকাশ ঘটবে। সেই দিকে বিচার বিশ্লেষণ করে আইনগত সম্পর্ককে নির্ধারণ করতে হবে, দরকারে পুনর্বিবেচনা করতে হবে, দরকারে সংবিধানকে চেঞ্জ করতে হবে। তাহলে আমরা দেখব যে আইনগত সম্পর্ক যথাযথভাবে 1949 সালের 26শে নভেম্বরের প্রেক্ষাপটে ভারতবর্ষের জাতীয় ঐক্য সংহতি বজায় রাখা, সেই প্রেক্ষাপটে আইনগত সম্পর্ক, সাংবিধানিক যে সম্পর্ক, আইনগত সম্পর্কের ক্ষেত্রে সাংবিধানিক যে ব্যবস্থা, ধারাগুলো সেই সময়ে তৈরি হয়েছে। তাই এই ধারাগুলো ভারতবর্ষের সার্বিক উন্নতির জন্য, ভারতবর্ষের সুষম বিকাশের জন্য অবশ্যই যদি সংবিধান চেঞ্জ হয়, সেটা অপ্রাসঙ্গিক হবে না, সেটা প্রাসঙ্গিক হবে। এই বলে আজকের ভিডিওর আলোচনা আমি এখানেই শেষ করলাম।